ভালোবাসা প্রচুর বিষাদময়, তাই না? এই পৃথিবীতে সব থেকে জঘন্যতম অনুভূতি হচ্ছে কাউকে ভালোবাসা। ভালোবাসা শুধুই যন্ত্রণা দেয়, ভালোবাসা কখনো সুখ দিতে পারে না, তাই না? বলো। আহানের বলা কথাগুলো এক ধ্যানে শুনে গেল দাঁড়িয়ে থাকা পাশের মেয়েটা। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। পৃথিবীটা আজকে তার কাছে প্রচন্ড বিষাদময়, অভিশপ্ত মনে হচ্ছে। ইচ্ছে করছে যেন কোথাও হারিয়ে যেতে, কিন্তু সে পারছে না। শুধুই সবকিছু সহ্য করে যাচ্ছে। এ কেমন ব্যথা অনুভব হচ্ছে তার, যা থেকে বের হতে পারছে না। মৃত্যু হলে কি তার এই যন্ত্রণা কমবে, না অন্য কিছুতে? ভালোবাসা কি সত্যি এতটা যন্ত্রণাদায়ক? সত্যি কি ভালোবাসা পৃথিবীর সব থেকে জঘন্যতম অনুভূতি? ভাবতে ভাবতে হঠাৎ মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে চারপাশ কেমন কালো অন্ধকারে ছেয়ে যায়। কিছু মাস আগে ফারহার আজকেই ভার্সিটির প্রথম দিন। খুবই নার্ভাসনেস কাজ করছিল তার মনে। নতুন জায়গা, নতুন শহর, নতুন মানুষ, কিভাবে সবটা মেনে থাকবে এটাই ভাবছিল ও। এই শহরে সে একদম একা, যে অমনটা না। ওর আব্বুর বেস্ট ফ্রেন্ডের মেয়েও থাকবে তার সাথে, তার বাড়িতে। তারও এই শহরেই অ্যাডমিশন হয়েছে, বাট আফসোস দুজনের আলাদা ভার্সিটি। সব ভয়কে জয় করে জোরে নিঃশ্বাস নিয়ে সে হাঁটতে থাকে ক্লাসের উদ্দেশ্যে। হঠাৎ এক চশমা পরা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটা বেশ নাদুস নুদুস ছিল। হাইটে ফারহার চেয়েও খাটো। ধাক্কা খাওয়ার ফলে মেয়েটার হাতে থাকা সবগুলো চিপসের প্যাকেট পড়ে যায়, আর সে ওগুলা উঠাতে ব্যস্ত। আই এম সরি আপু, আসলে আমি দেখিনি। সরি আপু, দিন আমি তুলে দিচ্ছি। ফারহা হাত বাড়ালে মেয়েটা মানা করে দেয়। থাক, সমস্যা নেই, আমি তুলে নিয়েছি। তো তুমি কি নতুন এই ভার্সিটিতে? ফারহা একবার মেয়েটার দিকে তাকায়। নাকের কাছে আসা চশমাটা সে এক আঙ্গুল দিয়ে ঠিক করে। ফারহা বুঝে মেয়েটা অতি সাধারণ একজন মেয়ে। সেও মাথা নেড়ে সম্মতি জানায়। মেয়েটা ফিক করে হেসে ফেলে বলে, আমিও নতুন আপু। ভালোই হয়েছে আমাদের দেখা। চলো একসাথে যাই ক্লাসে। হ্যাঁ আপু, চলো যাই। তো তোমার নামটা জানা হলো না। কি নাম তোমার আপু? আমার নাম ফারহামিম। আর তোমার? বাহ, তোমার নামের সাথে আমার নাম দেখি অনেক মিল। আমার নাম ফারিহামিম। কি কোইন্সিডেন্স, তাই না? নাম প্রায় সেমি আমাদের। শুধু ফারহা ফারিহা, এটাই আলাদা। হ্যাঁ এটাই তো। যাক, নাইস টু মিট ইউ। তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। নাও চিপস খাও। না আপু থাক, তুমি খাও। আমি চিপস খাই না এত। আচ্ছা, সমস্যা নেই। কিন্তু আমাকে আর আপু ডাকবে না, কারণ আমরা সেম ক্লাসেরই। বুঝছো? কল মি ফারিহা, ওকে? ওকে ফারিহা। এইভাবেই দুজনে পরিচিত হতে হতে ক্লাসে যেতে থাকে। ফারহার কিছুটা ভালো লাগছে, কারণ তার টাইপের একটা মেয়েকে সে পেয়েছে। আর মেয়েটাও অনেক মিশুক প্রকৃতির। গুলুমুলু মুখটা, নাদুস নুদুস দেখতে। ভালোই কিউট মেয়েটা। ফারহা মনে মনে হাসে। এটা ভেবে যে এখন হয়তো তার জীবনটা একটু ভালোভাবে কাটবে। কলেজের মতো খারাপ থাকবে না তার ভার্সিটি লাইফ। ক্লাসে গিয়ে ফারহা ফারিহা দুজনেই বসে পড়ে। ক্লাস শুরু হতে এখনো 10 মিনিট বাকি। একে একে সবাই ক্লাসে আসে। কেন জানি ফারহার মনে অজানা কোন ভয় কাজ করছিল। বুক ধড়ফড় করে কাঁপছিল। মেয়েটা তার বুকে হাত রাখে শান্ত হওয়ার প্রয়াসে। চোখ জোড়া বন্ধ করে আস্তে আস্তে শ্বাস নিতে থাকে। তখনই ক্লাসে কারো উপস্থিতি হয়। পুরো অ্যাটিটিউড নিয়ে একটা ছেলে কাঁধে ব্যাগ নিয়ে পেন্টের প্যাকেটে হাত দিয়ে ক্লাসে আসে। ফারহার বুক আরো জোরে ধড়ফড় করতে থাকে। সে তাকায়। দেখে একজন ছেলে ক্লাসে ঢুকছে। কেন জানি ফারহা ছেলেটাকে দেখে বড় বড় চোখে তাকিয়ে থাকে। তার অস্থিরতা আরো বেড়ে যায়। ঘেমে নেমে শেষ। ছেলেটা ফারহার পিছনে বসে। ক্লাস শুরু হয়। তখনও মেয়েটা অন্যমনস্ক হয়ে আছে। কিন্তু এই অস্থিরতা কারণে বাকি। এত ভয় কিসে তার? মনে এত অসহ্য অনুভূতি কেন হচ্ছে?
প্রথম পিরিয়ড শেষ হলে ফারহা ওয়াশরুমে যায়। একদম ভয়ে সে কাঁপা শুরু করে। আয়নায় বারবার তার ভয়ের মুখশ্রীটা দেখতে থাকে। আস্তে আস্তে বলে ওঠে, কেন 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 আবার সেই আগের জীবনটা আমার পেতে হবে? কেন? চিল্লিয়ে মেয়েটা কেঁদে ফেলে। তুমি কেন এসেছিলে আবার লাইফে? আর কেন এত যন্ত্রণা দিয়ে গেলে? আমি আর পারছি না, আমাকে মাফ করো। ফারহা নিচে বসে পড়ে হাঁটু চেপে ধরে ফুপাতে থাকে। বেশ অনেকক্ষণ এইভাবে চলে যায়। মনকে সাহস জুগিয়ে উঠে বসে চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে দেখে ফারিহা দাঁড়িয়ে আছে। ফারিহা চিন্তামাখা মুখশ্রী নিয়ে বলে, ফারহা, আর ইউ ওকে? কি হয়েছে তোমার? ঠিক আছো তো? শরীর খারাপ লাগছে। ফারহা অবাক হয়ে যায়। ফারিহা এখানে কি করছে সেটাই ভাবছে। আরে না না, কিছু হয়নি আমার, জাস্ট একটু মাথা ঘুরিয়ে গিয়েছে। তাই? জানো, তুমি ক্লাস শুরু থেকেই কেমন করছিলে, ঘেমে যাচ্ছিলে ফ্যান থাকা সত্ত্বেও। ওয়াশরুমে সেই কখন ঢুকেছো, মাত্র বের হলে। আমার তো চিন্তা হচ্ছিল। ফারহা মেয়েটার ব্যবহারে খুশি হয়। মুচকি হেসে উত্তর দেয়, না কিছু হয়নি। আমার জন্য এত চিন্তা করার জন্য ধন্যবাদ তোমাকে। চলো এখন ক্লাসে। সত্যি তুমি ঠিক আছো? সমস্যা হলে ছুটি নিতে পারো। আরে না পাগলি, আজকে আমার প্রথম ক্লাস, ছুটি কিভাবে নেই বলো? আমি ঠিক আছি, চলো ক্লাসে যাই। দুজনেই ক্লাসে চলে আসে। ফারহা ক্লাসে ঢুকে একবার পিছনে থাকা ছেলেটার দিকে তাকায়। ছেলেটা তার মাথা নয়ে রেখেছিল। ফারহাকে দেখলো কিনা কে জানে। ক্লাস শেষ হয়। ফারহা দ্রুত বের হয়ে যায় বাসার উদ্দেশ্যে। ফারিহা এখানের হোস্টেলেই থাকবে, ফারহার বাসা কাছে, তাই সে তার বাড়িতেই থাকবে। ফারহা তার বাবার সাথে কথা বলছে। ফারহার বাবা সাইদ শেখ, একজন বিজনেসম্যান। মেয়েকে ভীষণ ভালোবাসেন, তাই তো তার ভার্সিটির কাছেই একটা বাড়ি কিনে তাতে থাকার ব্যবস্থা করে দেন। ফারহা কিচেনে কাজ করছিল আর বাবার সাথে কলে কথা বলছিল। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, আমি ঠিকঠাক থাকতে পারবো। আর ভার্সিটিটাও অনেক সুন্দর। আমার তো প্রথম দিনই একজন ফ্রেন্ড হয়ে যায়। মেয়েটা বেশ মিষ্টি। বাহ, ভালো তো। একদিনে বন্ধুত্ব হয়ে গেছে। ভালোভাবে থেকো। সমস্যা হলে আমাকে জানাবে। আর হ্যাঁ, আকাশের মেয়েরও কিন্তু খেয়াল রাখবে। সে কিন্তু আমারও দায়িত্ব, বুঝছো? আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না। এমনিতেও আমি মুন্নিকে চিনি আগে থেকেই। আমাদের ভালোই বন্ডিং আছে। আচ্ছা তাহলে রেস্ট নাও, আমি রাখছি। আচ্ছা বাবা, নিজের খেয়াল রেখো কিন্তু। আমি আবার কল করব। আচ্ছা মামুনি। কল কেটে মেয়েটা রান্নার কাজে মন দেয়। রান্না সে ভালোই পারে, শিখেছিল তার মায়ের কাছে। মুন্নি চলে আসে। এদের দুজনের আগে থেকেই ভালো পরিচয় আছে, তাই একসাথে ভালোই মানিয়ে নিয়েছে। মুন্নি মেডিকেলের স্টুডেন্ট আর ফারহা ল নিয়ে পড়ছে। সবকিছু ঠিকঠাক করতে করতে রাত হয়ে যায়। দুজন অষ্টাদশী মেয়ে ক্লান্ত হয়ে বেগুনিতে বসে গল্প করছে। এখনো তাদের খাওয়া হয়নি, মাত্র কাজ শেষ হলো। রান্না শেষ সেই কখন, কাজের জন্য খাওয়া হয়নি। আরে ফারহা, আমি শেষ। বাবা, এত কাজ করতে হয় একা থাকলে? আগে জানলে আম্মুকে সাথে নিয়ে আসতাম। আরে চিন্তা করো না তো, আমি আছি না। সব কাজ দুজনে মিলে করলেই হবে। ভাই, তুমি সত্যি অনেক ভালো। তাই বলি আঙ্কেল তোমায় এত কেন ভালোবাসে। আচ্ছা হয়েছে হয়েছে, চলো গিয়ে ফ্রেশ হই, তারপর খাওয়া দাওয়া করি। অনেক ক্লান্ত হয়ে গেছি গো। হ্যাঁ চলো। রাতের আকাশটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না মিনু? আমারও তো এমন একটা ব্যক্তিগত চাঁদ ছিল।
একটা সময় পর সেই চাঁদটা হারিয়ে গেল। আহান তার পোষা বিড়ালটাকে আদর করতে করতে বলে, ছাদের এক কোনায় ছেলেটা বসে বসে আকাশ দেখছে, সাথে তার প্রিয় বিড়াল মিনু। জীবনে এই একমাত্র বিড়ালটাকেই সে ভীষণ ভালোবাসে। মানে আহানের বাবা, সে তো ভারী ব্যস্ত পার্সন, ফ্যামিলির একমাত্র ছেলে সে, দায়িত্ব সব তার। তবুও কেমন হেলায় হেলায় জীবন পার করছে। একটা সময় প্রেমে ব্যর্থ হয়ে ছেলেটা প্রায় মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু কোনো এক মুগ্ধতা তাকে ফিরিয়ে আনে। ফারহা আকাশের দিকে তাকিয়ে ভাবছে জীবনের নতুন মোড় নিয়ে। জীবনটা তার এত সহজ হয়নি। মানেই তার জীবনে চলার পথে এই একটা মানুষকে তার ভীষণ প্রয়োজন ছিল। একরাশ যন্ত্রণা নিয়ে মেয়েটা দীর্ঘশ্বাস ফেলে, হাতে থাকা হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা রেখে আকাশের পানে তাকায়। চাঁদটা যেন মুচকি হাসছে, তারাগুলো যেন কথা বলছে। চাঁদের অর্ধবর্ণটা কি অপরূপ লাগছে, যা ফারহার বেশ পছন্দ। দোলনায় মাথা এলে দুই আঙ্গুল দিয়ে গোল করে চাঁদটা দেখে। ইস, চাঁদটা কি সুন্দর, কিন্তু তাকে ধরা ছোঁয়ার বাইরে। চাঁদের থেকে সুন্দর এই পৃথিবীতে আরো কিছু আছে কি, কে জানে, হয়তো আছে কোথাও। চাঁদ দেখা শেষে মেয়েটার অতীতের কিছু স্মৃতি ভেসে আসে চোখের পাতায়। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই থাকে না করার। না চাইতেও অষ্টাদশী ফারহার চোখ বেয়ে নোনাজল ঝরে পড়ে। মানুষের কিছু অতীত থাকে যা কখনোই ভোলা যায় না। ফারহার জীবনেও হয়তো এমন কিছু আছে, ঝাপসা সবকিছু জীবন থেকে ভুলে যাওয়াই ভালো। কিন্তু আমরা ভুলতে ব্যর্থ। হঠাৎ করেই মেয়েটা কি মনে করে দাঁড়িয়ে পড়ে টপাস করে। মুখশ্রীটা কেমন ভয়ার্ত হয়ে গেল মুহূর্তেই। হাঁটতে হাঁটতে ছাদের কার্নিশ ধরে দাঁড়ায়, জোরে জোরে শ্বাস নেয়, অতঃপর বলে উঠে, কেন এসেছিলে আমার জীবনে? কেন এতটা কষ্ট দিয়ে গেলে? আমি একটু ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি তা আর দিলে না। আফসোস, বড়ই আফসোস আমার এই ছোট্ট জীবন নিয়ে। ভালো হয়নি এটা আবার। এমনটা না হলেও পারত। ভাগ্য আবার সেই আগে ন্যায় খারাপ হতে পারে না, না হতে পারে না, কখনোই না। অতীত। ফারহা কেবল ঘুম থেকে উঠে কলেজের জন্য রেডি হচ্ছে। তার বাবা কিচেনে রান্না করছে। মেয়ের তাড়াহুড়ো দেখে সাইদ বলে উঠেন, আরে এত তাড়াহুড়ো কেন? রাতে দেরি করে ঘুমিয়ে সকালে এত তাড়াহুড়ো, এগুলো একদমই ভালো না কিন্তু ফারহা। কলেজ যাবে জানো, তাহলে ঘুমাতে লেট কেন হয়? এখন তুমি না খেয়েই চলে যাবা, আমি যে কষ্ট করে রান্না করলাম সেটা দেখবা না আর? উফ বাবা, ইটস ওকে, আমি কলেজ ক্যান্টিনে খেয়ে নেব। আর সরি ফর এভরিথিং। এখন থেকে রাতে তাড়াতাড়ি ঘুমাবো, যাও। আচ্ছা আমি যাই, লাভ ইউ বাবা। বলেই ফারহা ছুট লাগায়। সাইদ যেন মেয়ের এমন ব্যবহারে অভ্যস্ত, প্রতিনিয়ত এমনটাই করে যে মেয়েটা। ফারহাও বার নিয়ে চলে যায় কলেজে। রাস্তায় কে যেন কল দেয়। মেয়েটাও হাসিমুখে কথা শেষ করে লোকেশন মোতাবেক চলে যায় এক রেস্টুরেন্টে। কলেজে সে নতুন, ফার্স্টে ইয়ারের স্টুডেন্ট, তবে সবার সাথে এত তাড়াতাড়ি মিশে যাবে কল্পনার বাহিরে। ফ্রেন্ড সার্কেল এখন 6 জনের। ফারহা, আশির, আয়ান, প্রীতি, স্বর্ণা, নিলয়। এর মধ্যে নিলয় ছেলেটা একটু ভীতু টাইপের, কিন্তু কাজে লাগে বেশ। আয়ান ছেলেটা প্রীতির প্রেমে পাগল। স্বর্ণা তার লাইফ নিয়ে সিরিয়াস, কিন্তু একটু চুপচাপ প্রকৃতির। প্রীতি বেশ চঞ্চল। আশির, সে তো মাফিয়া বলাই চলে। আর রইল ফারহা, সে একদম সাদামাটা একটা মেয়ে। বয়সে সবার ছোট, কিন্তু সবার খেয়াল রাখে প্রচুর। 6 জনের এই জুটি যেন কলেজ জুড়ে বিখ্যাত। প্রিন্সিপাল সহ সবাই হতবাক তাদের কাণ্ডকীর্তি দেখে। এদের কোন ভয়ঠর নেই, যখন যা ইচ্ছা করে বসে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়েও যেন সিনিয়রদের মতো চলাফেরা করে। আর সবটা শুধু আশিরের জন্য সম্ভব। সে যেন এই কলেজের মাফিয়া, ভাবসাব দেখে সিনিয়ররাও ভয় থাকে। ফারহাও বার থেকে নেমে রেস্টুরেন্টে যায়। সবাই অলরেডি আগে থেকেই ছিল, শুধু ফারহা, আশির বাদে।
আজকে এই 6 জনের একজনের জন্মদিন, তাই এত সব আয়োজন। সারপ্রাইজ বলা চলে। সরি গাইস, লেট হয়ে গেল। হ্যাঁ হয়েছে, আর বলা লাগবে না কিছু। আগে বল আশির কোথায়? ও কলও ধরছে না, না আসছে এখনো। এগুলা কি ভাই? বল, আয়ন এখনই চলে আসবে হয়তো। আর আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো আশিরের জন্য। অনেকটা রেগেই প্রীতি কথাগুলো বলে। আরে আরে কুল ডাউন, আমি দেখছি ও কোথায় আছে। প্রীতি রেগেমেগে একদম লাল নীল হয়ে যাচ্ছে। নিলয়কে নিয়ে যায়। ফারহা আশিরকে কল করে। ছেলেটাও মুহূর্তে চলে আসে। বার্থডে বয় চলে আসে। কেক কাটা হয়, গিফট দেওয়া হয়। আনন্দ উল্লাসে সময়টা পার হয়। ওমা, আজকে দেখি আয়ন প্রীতিকে প্রপোজ করেই ফেলল। প্রীতিও রাজি। এখন এরা কাপল হয়ে গেল। স্বর্ণা এগুলো দেখে কোন রিয়েক্টই করে না, মেয়েটা বরাবরের মতোই চুপচাপ। ফারহা খুশি ছিল অনেক। আশির সাদা বর্ণের মেয়েটার উজ্জ্বল চেহারার হাসি দেখতে থাকে। ইস, কি সুন্দর এই রমণীর হাসি। হাইটে 5 ফিট 4 ইঞ্চি। দেখতে ফর্সা ত্বক, চোখগুলো মাঝারি, ঠোঁটগুলো চিকন, নাকটা সরু। চুলগুলো বেশ লম্বা ফারহার। ছোটবেলা থেকেই তার মা অনেক যত্ন নিতেন। কিন্তু হাই স্কুলে থাকাকালীন তার মা চলে যায় না ফেরার দেশে। ফারহার সৌন্দর্য তার হাসিতে ফুটে ওঠে। মেয়েটার অসম্ভব সুন্দর হাসি। যেই হাসি দেখে হাজারো ছেলে পাগল হতে বাধ্য। আশিরও তাই দেখছিল। কত সুন্দর ছোট এই ছোট মেয়েটার হাসি, কতটা সুন্দর এই হাসি মাখা মুখশ্রীটা। আশিরের সাথে ফারহার পরিচয় কলেজের শুরু থেকে। নতুন ছিল মেয়েটা, তখন ওর সাথে পরিচয় আর বন্ধুত্ব, তারপর বাকিদের সাথে। আশির ছিল সবার থেকে আলাদা। মাফিয়া টাইপের, গম্ভীর প্রকৃতির, রাগী। কিন্তু বন্ধুদের সাথে সে সবসময় নরম মনের একজন মানুষ। কিরে, আর কতদিন এইভাবে দেখেই যাবি? কিছু তো বল এইবার। না হয় দেখবি খাঁচার পাখি উড়াল দিয়েছে। আয়ান হেসে হেসে আশিরকে বলে। আরে চুপ কর তো আয়ান, সময় বলে দেবে খাঁচার পাখি উড়াল দেয় কিনা। এখন চুপ কর, তোর নতুন গার্লফ্রেন্ড কে নিয়ে ভাব। যা শালা। বর্তমান। ফারহা ভার্সিটির জন্য রেডি হচ্ছে। মুন্নি চলে যায় আগেই, মেয়েটা লেট করে। তাড়াহুড়োয় কোনোরকম যায়। ফারিহার সাথে দেখা করে, আবার গল্প করতে করতে ক্লাসে যায়। আজকে ফারহা নর্মাল মনে হচ্ছে। না, নর্মাল থাকার চেষ্টা করছে। কোনটা? পুরো ক্লাস ফারিহার সাথে কথা বলে কাটায়। ভালোই বন্ধুত্ব হয়ে যায় দুজনের মধ্যে। পিছন থেকে আহান নামের ছেলেটা আর চোখে দেখছিল সবটা। ফারহার হাসিমাখা মুখশ্রীটা যেন তার সহ্য হচ্ছিল না। দাঁতে দাঁত চেপে হাতের কলমটা শক্ত করে মুঠোবন্দি করে। রেগে আছে বোঝাই যাচ্ছে। চোয়াল শক্ত হয় ছেলেটার। হঠাৎ করেই কলমটা ছুঁড়ে মারে। সামান্য শব্দ হয়। সবার দৃষ্টি আহানের দিকে। ফারহাও পিছনে তাকায়। আহান এক দৃষ্টিতে মেয়েটাকে দেখে নেয়। অতঃপর হনহন করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যায়। সবার দৃষ্টি তার যাওয়ার পানে। ফারহা অবাক হয় না একদম যেন। আহান যাওয়ার পর সবাই বলাবলি করে। এই ছেলেটা নিজেকে কি মনে করে কে জানে। প্রফেসরের ছেলে বলে যা ইচ্ছা তাই করবে নাকি? ইসস, কি নেকা ভাল লাগে না। মেয়েটার মুখের পানে তাকিয়ে থাকে ফারহা। যে কথাগুলো বলল। আহান বসে বসে একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে। তার বাবা আশরাফুল চৌধুরী বিরক্ত হয়ে ছেলেকে বললেন, কি হয়েছে কি আহান তোমার? এইভাবে সিগারেট কেন খাচ্ছ? আর আমার ক্যাবিনে এসে? ক্লাস থেকে চলে এসেছো কেন, কি হয়েছে? বাবা, কিছু হয়নি আমার। জাস্ট একটু মাথা গরম। সবকিছু কেমন ঘোলাটে লাগছে। বিষাক্ত মনে হচ্ছে সবকিছু। কিছু কি হয়েছে তোমার? বলতে পারো, এইভাবে আর সিগারেট খেও না। কেউ দেখলে বাজে মন্তব্য করবে আমাকে। সিরিয়াসলি বাবা, বাজে মন্তব্য। হাসালেন আমায়।
আমি আপনার ছেলে বাজে মন্তব্য শুনলেই কি? জন্ম দিয়েছেন যখন এসব সহ্য করতেই হবে। আহান, আমি সত্যি অনেক হতবাক তোমার মতো একজন ছেলে জন্ম দিয়ে। তোমার মা যে কেন গেল আমাকে ছেড়ে, এতটা খারাপ সিচুয়েশনে ফেলে। আশরাফুল চৌধুরী কথাগুলো অনেক কষ্ট নিয়েই বলল। আহান চেয়ার থেকে উঠে বিস্ময়কর এক হাসি দিয়ে চলে গেল। আশরাফুল হতাশ হন বারবার তার এই ছেলেকে নিয়ে। কিছু করারও নেই। হতাশার শ্বাস ফেলে আশরাফুল। পুরো এই ভার্সিটি তাকে ভয় পায় বাঘের মতো। কিন্তু এই ছেলেটা, তার নিজের ছেলেটা বাদে, এটাতে তার ভীষণ আফসোস হয়, কিন্তু করারই বা কে আছে আর? যা হচ্ছে তা হতেই থাকবে। থামানোর কোনোই উপক্রম দেখছে না তিনি। হতাশা ভরা মুখশ্রী নিয়ে চলে যায় ক্লাসে। আজকে তার লেকচার আছে ফার্স্ট ইয়ারের ক্লাসে। ছেলেকে অনেক ভালোবাসে আশরাফুল, তাই তো সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়। একমাত্র ছেলে, তার এই জীবনে আর কেউ নেই এই ছেলে বাদে। স্ত্রী ছেড়ে গেছেন সেই কত বছর আগে। ভালোবাসা ছিল নিজ পত্নীর প্রতি, তাই তো আর বিয়ে করেনি। কথায় আছে টাকা পয়সা ধন সম্পদ সুখ দিতে পারে না। কথাটা আশরাফুল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। একটা সময় সেই টাকা পয়সার পিছনে পাগলের মতো ছোটাছুটি করেছিল, অথচ আজকে তার সবটাই আছে কিন্তু সুখ শান্তি নেই। তার ভালোবাসার মানুষটা নেই। একটা সময় তার স্ত্রী বলেছিল যেদিন তার কাছে সব থাকবে যা সে চেয়েছিল, কিন্তু সেটা থাকবে যা তার দরকার ছিল। আসলেই কথাটা সত্য হলো। এই মুহূর্তে অন্তত ভালোবাসার মানুষরা কাছে থাকলে আশরাফুলের দিনগুলো এমন কাটতো না। আফসোস, শুধুই আফসোস। ক্লাসে সবাই যার যার মতো কথা বলছে। প্রফেসর আসবে কেউ জানে না। হঠাৎ সবাই প্রফেসরকে দেখে থতমত খেয়ে যায়। সবাই ঠিকঠাক হয়ে বসে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশরাফুল একটু অন্যরকম। যেমন অন্যরা ক্লাসে এসে পড়ানো শুরু করে, সেখানে আশরাফুল এসে আগে সবার হালচাল জিজ্ঞেস করে, তারপর পড়ানো শুরু করে। কথা বলার মধ্যে তার ছেলে আহান ক্লাসে ঢুকে। আশরাফুল শুধুই তাকিয়ে থাকে। তার চাহনিতে ছিল ভীষণ হতাশা। আহান ফারহার দিকে তাকিয়ে গিয়ে তার জায়গায় বসে। আস্তে আস্তে সবার পরিচয় জেনে নেয়, যেহেতু তার আজকেই প্রথম ক্লাস। কথা শেষে আশরাফুল লেকচার শুরু করে। ফারহা এক ধ্যানে আশরাফুলকে দেখছিল। মনে মনে কি যেন বলছিল। আশরাফুলের লেকচারটা ফারহার অনেক ভালো লাগে। ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে এসবই বলছিল ফারিহার সাথে। হাতে কিছু ক্রিমিনাল ল এর বইপত্র। মেয়েটা রহস্য ভীষণ ভালোবাসে। রহস্যকে খুলে খুলে বের করতে পছন্দ করে। ল নিয়ে পড়ছে কারণ তার বাবার স্বপ্ন সে একজন ভালো অ্যাডভোকেট হবে। লাইব্রেরি বসে মেয়েটা পড়ায় মন দেয়, সাথে ফারিহাও। কিছুক্ষণ পর একটা মেয়ে আসে, পরনে প্যান্ট আর টি শার্ট। এদিক সেদিকে তাকিয়ে ফারহার কাছে আসে। এখানে ফারহাকে? ফারহা মেয়েটার দিকে তাকায়, বিস্মিত হয়ে জবাব দেয়, আমি ফারহা। কেন, কি হয়েছে? কোন সমস্যা? না, তেমন কিছু না। এটা তোমার জন্য। একটা চিরকুট দিয়ে মেয়েটা চলে যায়। ফারহা বিস্মিত হয়েই রয়ে যায়। কিন্তু এটাকে দিল সেটা তো বলে জানাবো। কোন লাভ হলো না? মেয়েটা চলে যায়। ফারহা চিরকুটটা হাতে নেয়। কিছুই তার মাথায় আসছে না। চিরকুট খুলে যাতে লেখা ছিল, অনেক মিস করেছি তোমায় ফারু। ফারহার চোখ বড় বড় হয়ে যায়। এই হাতের লেখাটা তার খুব পরিচিত। ভয় পেয়ে যায় মেয়েটা। আশেপাশে তাকায়, কিছু দেখতে পায় না। মুহূর্তেই ঘেমে যায় মেয়েটা। ফারিহা ঘাবড়ে যায় ফারহার আচরণে। মেয়েটা কিছু না বলে হনহন করে বইপত্র গুছিয়ে উঠে চলে যেতে থাকে। ফারহার সাথে ছুট লাগায়। ফারহার আচরণে বেশ চমকিত হয় ফারিহা। পিছন থেকে ডাকে, ফারহা, এই ফারহা দাঁড়াও। কি হয়েছে তোমার? এই দাঁড়াও। ফারহা কোন কথাই শুনছে না, ত্বরিত গতিতে চলে যেতে থাকে। ভার্সিটি থেকে বের হয়ে বাস স্টপ থেকে বাসে করে চলে যায়।
ফারিহা বেশ অবাক হয় মেয়েটার এহেম আচরণে। এত তাড়াতাড়ি হার মানলে তো হবে না পাখি। আমাকে যেমন যন্ত্রণা দিয়েছ তেমনটা ফিল করতে হবে তোমায়। না হয় বুঝবে কিভাবে যন্ত্রণা কেমন হয়। আহান দূর থেকেই এসব দেখছিল। কেমন বিশ্রী হাসি দিচ্ছিল সাথে। মিনুকে আদর করতে করতে জায়গা ত্যাগ করে। ফারহা বাসে বসে কান্না করতে থাকে। জানালায় মাথা ঠেকিয়ে। চোখ নাক লাল হয়ে যায়। চোখের সামনে আবার কিছু অতীত ভেসে আসে। কেউ একজন ফারহার দিকে তাকিয়ে বলছে, অনেক মিস করেছি তোমায় ফারু। কথাটা খুব পুরনো কিন্তু এর সাথে আছে কিছু রহস্য। কিন্তু কিসের সেই রহস্য? আহান তার পুরনো এক অ্যালবাম বের করে কিছু কলেজের পুরনো স্মৃতি দেখছিল। সবগুলোই ওর বন্ধুর ছবি। তাদের সাথে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি। সবশেষে একটা মানুষের ছবিতে আহান আটকে যায়, চোখের পলক না ফেলেই তাকিয়ে থাকে। ছবিটা হাতে নিয়ে বাঁকা হাসি দেয়। আশ্চর্য সেই হাসি, ভয়ঙ্কর তার চাহনি। ছেলেটা সবসময় কেমন রহস্যময়। বিয়ারের বোতল বের করে ঠক ঠক করে পানীয়টা খেতে থাকে, চোখে আগুনের গোলা হয়ে আছে। বড় হয়ে যাওয়া চুলগুলো কপালে লেপ্টে আছে। টিফিনে হেলান দিয়ে ছেলেটা চোখের অশ্রু ফেলছে। বিয়ারের বোতল একটার পর একটা শেষ করছে। সিগারেট তো তার খুব পছন্দের, সাথে তো সেটা আছেই। এমন অবস্থা ছেলেটার 2 বছর ধরেই। বাবা আশরাফুল কিছুই বলেন না। ছেলের এহেন কাণ্ডে সেও ভীষণ কষ্ট অনুভব করে। কিন্তু তার করার মতো কিছুই নেই। এসব আহারের প্রতিদিনেরই রুটিন। ফ্লোরে হাজারটা সিগারেটের শেষ অংশ পড়ে আছে। বিয়ারের কয়েকটা বোতল উপরে আছে এদিক সেদিকে হয়ে। আহান এভাবেই ঘুমিয়ে পড়েছে। আশরাফুল দরজার আড়ালে দেখে এক নজর ছেলেকে দেখে চলে যায়। অনেকগুলো দিন হয়ে যায় আহান ভার্সিটি আসছে না। সেমিস্টার পরীক্ষাও দেয়নি ছেলেটা। ফারহায় কদিন একটু নর্মাল ছিল। পরীক্ষাটা ভালোভাবেই দিল। ক্যাম্পাসে বসে বসে মেয়েটা বই পড়ছিল। তখনই কেউ একজন আরেকটা চিরকুট দিয়ে যায়, যাতে লেখা ছিল, ভুলে গেলে আমাকে ফারু। ফারহা সাথে সাথে এদিক সেদিকে তাকায়, না কেউ নেই আজ কেউ, তাহলে কে পাঠাচ্ছে এসব চিঠি? সে হতাশ হয়। অতীতে এইভাবেই তাকে কেউ চকলেট দিত, আর সাথে একটা করে চিরকুট। আর এখনো সেই চিরকুট দেওয়া শুরু হয়েছে। মেয়েটার ভয় লাগে চিরকুটের কথা মনে হলে। এটার সাথে তার একটা খারাপ স্মৃতি জড়িয়ে আছে। বইটা ব্যাগে রেখে উঠে দাঁড়ায়। চিরকুটটা হাতে নিয়ে হাঁটতে থাকে। আনমনে হাঁটার জন্য কারো সাথে ধাক্কা খায়। সরি। আসলে কথাটা আর শেষ করে না ফারহা। মানুষটাকে দেখে সে একদমই খুশি হয়নি। আহানের সাথে তার ধাক্কাটা লাগে। আহানকে হঠাৎ দেখে ফারহা অনুপস্থিত হয়ে যায়। এক কদম দূরে সরে যায়। আহান মুচকি হেসে বলে, ভাই, অনেকদিন পর আমাদের দেখা হলো। বলেই এক বাঁকা হাসি দেয়। দেখা না হলেই পারত। তো কেমন আছো? ভালো বা খারাপ? আপনার কি তাতে? একদম আগের মতোই রয়ে গেলা তুমি ফারহা। একটুও বদলাওনি। ভূত, তাতে আপনার কি? আমার কিছু না, জাস্ট বললাম। আপনি কেন আবার আমার লাইফে আসলেন? আমার পিছু কি এই জীবনে ছাড়বেন না আপনি? এই চিরকুটটা আপনি দিয়েছেন তাই না? আপনি এমন কেন বলেন তো? এত খারাপ কেন আপনি বলেন তো একটু? আরে কুল ডাউন ফারু। এত রাগলে হবে নাকি? এখনো তো কিছুই হয়নি। হওয়ার বাকি এখনো অনেক কিছুই। আহান খানিকটা নয় ফারহার চোখে চোখ রেখে বলে, সইতে পারবা তো ফারু? এই আহানকে সইতে পারবা তো? ফারহা আহানকে ধাক্কা মারে, কিন্তু লাভ হয় না। শক্তপোক্ত দেহ বিন্দুমাত্র নড়ে না অব্দি। ফারহা রাগী লুক নিয়ে বলে, আপনি এত খারাপ কেন? বলুন তো। তোমার জন্য। প্লিজ আমাকে মুক্তি দিন এবার। এত তাড়াতাড়ি ফারু? ফারহা কথা বাড়ায় না। কান্না কান্না মুখশ্রী নিয়ে চলে যায়। আহান বিস্ময়কর হাসি হাসে। ফারহার কান্না পায় ভীষণ, কিন্তু সেই কান্নাটা গিলে ফেলে।
আহান এখনো দাঁড়িয়ে ফারহাকে দেখছে। কয়েকদিনে যেন ছেলেটা একদম বদলে গেছে। রোগা পাতলা, ফ্যাকাশে মুখশ্রী। কেমন অদ্ভুত দেখাচ্ছে তাকে। ফারহা মন খারাপ নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। অনেক কষ্ট দিতে চায় তোমায়। অনেক কষ্ট, যতটা কষ্ট এতদিন হয়েছে আমার। কিন্তু আমি পারছি না, কিন্তু কেন পারছি না? ইদানিং আহানের অবস্থা খারাপ হচ্ছে। বিয়ার ধূমপান করে শরীরের অবস্থা বেহাল দশা। আশরাফুল ছেলেকে নিয়ে চিন্তায় আছে। জীবনে একা থাকতে সে ভয় পায় না। ভয় পায় তার ছেলেকে হারাবে বলে। একমাত্র ছেলে, সেও চলে গেলে জীবনে বাঁচার আর কোন আকাঙ্ক্ষা থাকবে না। ফারহার জন্মদিন আজকে 29 আগস্ট। ফারিহা উইশ করে সবার আগে, সাথে সুন্দর একটা গিফটও দেয়। ফারহার মন খারাপ ছিল। সে এই দিনটা কেন যেন পছন্দ করে না একদম। খুব করে চায় তার জীবনে এই দিনটা আর কখনো না আসুক। কিন্তু নিয়তি যে এমনটা না। ভার্সিটির ক্যাম্পাসে হাঁটতে থাকে দুজন। ফারিহা ছাড়া আর কারো সাথেই মেয়েটা বন্ধুত্ব করেনি। একা থাকাটা যেন তার খুবই পছন্দের। কিন্তু মাঝে মাঝে একটা বিশ্বস্ত বন্ধু থাকাও দরকার লাইফে। হঠাৎ আজকেও একটা চিরকুট আসে। মেয়েটা অবশ্য এটার আশা করেছিল। প্রিয় ফারুক, শুভ জন্মদিন। আপনার জীবনের প্রত্যেকটা জন্মদিন অনেক স্পেশাল হোক। বড্ড বেশি মিস করছি মেয়ে আপনাকে। তাড়াতাড়ি ফিরছি, ভালো থাকবেন। ফারহা চিরকুটটা ছিঁড়ে ফেলে দেয়। রেগে আছে মনে হচ্ছে। আচ্ছা ফারহা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলতে পারো। তোমাকে যে চিরকুট দেয়, তাকে তুমি চিনো? হঠাৎ এই প্রশ্ন। না, আমি কখনোই এটা জিজ্ঞেস করতাম না, কিন্তু এখন বাধ্য হলাম। আমি দেখছি তুমি ভার্সিটিতে আসার পর কেমন মনমরা হয়ে থাকো। আচ্ছা, তুমি কি এরকমই? না কোন বিশেষ কারণ যে এমন থাকতে হয় তোমাকে? আর কে এই চিরকুটটা তা, যে এত চিরকুট দেয়? আর আমি খেয়াল করি যে চিরকুট পাওয়ার পর তুমি কেমন অগোছালো হয়ে যাও, কেমন ভয় পেয়ে যাও। এসবের কারণ কি একটু জানতে পারি আমি? ফারহা কি বলবে বুঝতে পারে না। ফারিহার এহেন কথায় সে ভেবেচেকা খেয়ে যায়। আছে কিছু ভয়ঙ্কর কালো অতীত। সেই জন্য একটু মনস্থির হয়ে বলে, কিসের অতীত ফারহা? বলো না আমাকে, আমিও জানতে চাই সেই ভয়ঙ্কর অতীত কি ছিল। ফারহা মনমরা হয়ে বলে, জানো তো ফারিহা, আমাদের জীবনে কিছু অতীত থাকে। ভয়ঙ্কর অতীত, যা আমরা ভুলে ভালো থাকতে চাই, কিন্তু নিয়তি ভালো থাকতে দেয় না। আফসোস, সেই ভয়ঙ্কর অতীত আমাদেরকে ভালো থাকতে দেয় না কিছুতেই। সারাটা জীবন ওই অতীত আমাদের পিছু করে, কষ্ট দিয়ে যায়। তুমি বলো না আমি এত কম কথা কেন বলি? সবসময় কোন খেয়ালে ডুবে থাকি আমি এমন কেন? আগেও এমন ছিলাম কিনা? তাহলে শুনো, আমিও ভাই জীবনে অনেক হাসি খুশি একটা মেয়ে ছিলাম একটা সময়, কিন্তু এখন সেই হাসিটা যেন কোথায় হারিয়ে গেছে। হাসতে ইচ্ছে করে না একদম। মানুষ সহ্য হয় না, বন্ধুত্ব সহ্য হয় না, এই আমার এই জন্মদিন এই দিনটাও সহ্য হয় না। জানো বোন, এই জীবন নিয়ে অনেক অভিযোগ আমার এই ছোট্ট মনে। আমার সেই অতীত তুমি জানতে এসো না। ভয়ঙ্কর, ভীষণ ভয়ঙ্কর অতীত। বলতে বলতে অজান্তেই চোখের কার্নিশ বেয়ে দু এক ফোঁটা নোনা জল বেয়ে পড়ল। ফারিহা কিছু বুঝে উঠতে পারে না। ফারহা, তুমি কান্না করছো কেন? এই মেয়ে, শান্ত হও। আমি আছি তো। এতক্ষণে ফারহা অতল সমুদ্রের পানি ঝরাতে ব্যস্ত হয়ে পড়েছে। কোনোভাবেই তার সমুদ্রের নোনা জল থামাতে পারছে না। ফারিহা বুকে আলিঙ্গন করলে যেন মেয়েটা আরো বেশি ভেঙে পড়ে। ইসস, কি নিদারুণ সেই দৃশ্য। ক্যাম্পাসের বাকিদের দৃষ্টি এদিকে পড়ে। মেয়েটা এত কঠোর ভাবেই কান্না করছিল। ফারিহা সান্ত্বনা দিয়েই যাচ্ছে, কিন্তু কোন লাভ হয়নি। প্রচন্ড মাথা ব্যথা নিয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে ফারহা। অতিরিক্ত কান্নার ফলে মেয়েটার মাথা ব্যথা শুরু হয়েছে। ক্যাম্পাস থেকে কোন রকম সে বাসায় আসে। আজকে মুন্নিও নেই বাড়িতে, বাবার সাথে দেখা করতে গেছে ভ্যাকেশনে। একা একা বিধায় আর রান্না বান্না কিছুই করা হয়নি।
মাথায় এক হাত চেপে ধরে কিচেনে যায় ফারহা। কিচেন থেকে কিছু শুকনা খাবার নিয়ে রুমে আসে। সারাদিন কিছু খাওয়া হয়নি, পেটের মধ্যে সব আওড়াচ্ছে। তবুও খেতে ইচ্ছে নেই, কিন্তু না খেলেই নয়, এখনই দুর্বল হয়ে যাবে। তারপর খেয়াল রাখার মতো কেউ থাকবে না, তাই নিজেকে নিজেই শক্ত বানাতে হবে। বিছানায় বসে মুখে কিছু একটা দিয়ে চিবাচ্ছে। মুখের ভঙ্গিমা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে খেতে চায় না, না আর পারল না। তার নরম কিছু দরকার এখন। এসব শক্ত খাবার খেতে পারছে না। রেখে পানি খেয়ে বেকুনিতে যায়। তার পছন্দের দোলনায় গায়ে এলিয়ে বসে পড়ে। চোখ বন্ধ করে মেয়েটা কি যেন ভাবছে, হঠাৎ ফোন রিং হওয়ায় চমকে যায়। গিয়ে কলটা রিসিভ করে। আননোন নাম্বার। প্রথমে ইচ্ছা না থাকলেও দরকারি কল ভেবে রিসিভ করে। হ্যালো, কে বলছেন? অবাস থেকে কোনো উত্তর আসে না। ফারহা আবার বলে, হ্যালো, কে? কথা বলছেন না কেন? ক্যাম্পাসে আজকে কান্না কেন করেছিলে? এখন যে অসুস্থ সেটার কি করবে শুনি? বাসায় তো কেউ নেই মনে হচ্ছে। ফারহা বাক্যহীন হয়ে যায়। কে আপনি? আর এইভাবে কেন কথা বলছেন? ও রিয়েলি? এখন তুমি আমার ভয়েসও ভুলে গেলা? কে আস? শেষ করার আগেই আহান বলে, নিচে এসো, কথা আছে। আমি দাঁড়িয়ে আছি। হারিয়া। এই ওয়েট, তুমি কি আমার বাসার নিচে আছো? মানে কি এসবের? আর ইউ ক্রেজি? হুম পাগল। এখন নিচে আসো, না হয় আমি উপরে চলে আসি। কি বলো? এই সাবধান, একদমই আসবে না উপরে। আমি আসছি, ওয়েট। ফারহা রেগে নিচে যায়। আহান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। চারপাশ থেকে কেমন যেন নির্জনতার আওয়াজ আসছে। ফারহা এসে কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে বলা শুরু করে, এ আপনার সমস্যাটা কি? হ্যাঁ, একটু শান্তিতে থাকতে দিবেন না নাকি? বাসার ঠিকানা কই পেলেন আর নাম্বার সেটা কে দিল? বলেন না কেন কিছু? কি করতে এসেছেন আবার আমার লাইফে? হ্যাঁ, উত্তর দিন মিস্টার না আহান চৌধুরী। উত্তর দিন, এত রাতে একটা মেয়ের বাসার নিচে আপনি কি করছেন? এক নাগারে বিরতিহীনভাবে কথাগুলো বলে ফারহা। পরনে লম্বা ঠোলাটালা টি শার্ট আর প্লাজো। চুলগুলো বড্ড অগোছালো হয়ে আছে। আহান একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে নেয়, বাইকের উপর উঠে বসে পড়ে। ফারহা আবার বলে উঠে, আর ওই চিরকুট তুমি দিয়েছ তাই না? বলো। আরে মেয়ে, শান্ত হও। শরীরের অবস্থা দেখেছ একবার? কেমন অগোছালো লাগছে তোমায়? কুল ডাউন ফারু। এই মিস্টার, হু আর ইউ? হু আর ইউ? ফারু ডাকার কে আপনি? হ্যাঁ, আগে তুমি বলে সম্বোধন করবে না আপনি, সেটা ডিসাইড করো। তারপর সবকিছুর উত্তর পেয়ে যাবা। ফারহা একটু ভরকে যায়, চুপ করে যায়, শান্তভাবে বলে, দেখো আহান, আমাদের মধ্যে এখন আর কিছু নেই, সো এইভাবে পিছু করো না, আর এত সব চিরকুট এসব দিও না, যন্ত্রণা দেয় এসব ভীষণ। কষ্ট হয় মনে। আর আমার বুকে যে যন্ত্রণা হচ্ছে তার কি? ফারহা ফারহা কিছু বলে না। আমার মনে যে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, ভেতর থেকে মরে যাচ্ছি, সেটার কি? ফারহা, তোমার যন্ত্রণার মূল্য আছে আর আমার নেই। তুমি মানুষ, আর আমি কি মানুষ না? কষ্ট হয় তোমার, আমার হয় না। তোমাকে চোখের সামনে রেখেও দেখতে পারছি না, কাছে থেকেও দূরে রয়ে গেলা, এতটা নিকটে তাও স্পর্শ করতে পারছি না, এসবে কষ্ট হয় না আমার? কষ্ট কি শুধু তোমারই হয় ফারহা, বলো? আহানের চোয়াল শক্ত হয়ে ভাঙার উপক্রম। ভয়ঙ্কর চোখগুলো আজ রক্তিম হয়েছে। চাহনিতে রাগ মিশে আছে। ফারহা স্থির হয়ে যায়। নীরবতা বয়ে যায় কিছু সেকেন্ড। শান্ত গলায় ফারহা বলে, কষ্ট সবারই হয়, শুধু কেউ প্রকাশ করতে সক্ষম, আর কেউ প্রকাশ করতে অসমক্ষ। স্বার্থপর এই দুনিয়ায় দুঃখ কষ্ট প্রকাশ করলে মানুষ আরো যন্ত্রণা দেয়। তুমি প্লিজ চলে যাও। প্লিজ পায়ে ধরি তোমার, চলে যাও। আমি আর পারছি না।
আমারই ভুল হয়েছে এই শহরে সেম ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া। আমি চলে যাব কালকেই। আর থাকবো না এই শহরে। আর না। আহান বিস্ময়কর এক হাসি দেয়, যা ইরাতে প্রচুর বিদঘুটে শোনায়। ফারহা চলে যেতে চাইলে আহান ঝাপটে ধরে টেনে দু হাত জোড়া পিছনে নেয়। ফারহার মুখ বরাবর এসে বলে, সেই আগের ফারহাই রয়ে গেলে তুমি। বাচ্চা মেয়ে। কান্না করলে এখনো মাথা ব্যথা করে, তাহলে কান্না করো কেন? মানুষ কাঁদাতে ভালোবাসে তাই কান্না আসে। মানুষ কিন্তু ভালোও বাসতে জানে। সেটা শুধুই অভিনয় বা স্বার্থ। স্বার্থ ছাড়া আমরা যেই জিনিসটা পেতে চাই সেটার মূল্য বেড়ে যায় দ্বিগুণ। মূল্যহীন এই দুনিয়ায় দ্বিগুণ মূল্যের কিছু হয় না। আহান কিছু বলে না। ছাড়ো আমায়, ব্যথা পাচ্ছি। ফারহা ছোটাছুটি করতে থাকে কিন্তু কোন লাভ হয় না। ছেলেটা ভীষণ শক্তপোক্ত দেহের। ফারহার চোখে পানি চলে আসে। এই পুরুষটাকে সে ভীষণ পরিমাণে ঘৃণা করে। তবুও মানুষরা তার নিকটে আছে, তাকে আঁকড়ে ধরে। আহান ফারহার চোখের বেয়ে পড়া অশ্রুটা আটকে ধরে, পুরো আঙ্গুল দিয়ে পানিটা মুছে নেয়। সেখানে তাকিয়ে বলে, না না না, এই অশ্রু ফেলে আমাকে ফুটবল করবে না একদম। তোমার চোখের এই পানির অনেক মূল্য আমার কাছে। এটা দিয়ে দুর্বল বানাবে না। কষ্ট হয়, যন্ত্রণা হয়, তোমার ওই চোখে নোনা জল দেখলে ভীষণ যন্ত্রণা হয়। প্লিজ থামো ফারহা। ফারহাকে ছেড়ে দেয় আহান এক প্রকার ছিটকে মেরে। ফারহার কান্না পায় অনেক, কিন্তু কিছু বলে না। না চাইতেন চোখ দিয়ে পানি পড়তে থাকে। ভালোবাসা প্রচুর বিষাদময়, তাই না? এই পৃথিবীতে সব থেকে জঘন্যতম অনুভূতি হচ্ছে কাউকে ভালোবাসা। ভালোবাসা শুধুই যন্ত্রণা দেয়, ভালোবাসা কখনো সুখ দিতে পারে না, তাই না? বলো। আহানের বলা কথাগুলো এক ধ্যানে শুনে গেল দাঁড়িয়ে থাকা নবমৎসী মেয়েটা। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। পৃথিবীটা আজকে তার কাছে প্রচন্ড বিষাদময়, অভিশপ্ত মনে হচ্ছে। ইচ্ছে করছে যেন কোথাও হারিয়ে যেতে, কিন্তু সে পারছে না। শুধুই সবকিছু সহ্য করে যাচ্ছে। এ কেমন ব্যথা অনুভব হচ্ছে তার, যা থেকে বের হতে পারছে না। মৃত্যু হলে কি তার এই যন্ত্রণা কমবে? না অন্য কিছুতে? ভালোবাসা কি সত্যি এতটা যন্ত্রণাদায়ক? সত্যি কি ভালোবাসা পৃথিবীর সব থেকে জঘন্যতম অনুভূতি? ভাবতে ভাবতে হঠাৎ ফারহা মাটিতে লুটিয়ে পড়ে, চারপাশ কেমন কালো অন্ধকারে ছেয়ে যায়। সেলাইন ঝুলানো হয়েছে। ফারহার এখনো জ্ঞান ফেরেনি। সাইদের কপালে চিন্তায় হাজারটা রেখা উদয় হয়েছে। অতিরিক্ত কান্না, মাথা ব্যথা, না খেয়ে থাকায় শরীর দুর্বল হয়ে একদম অসুস্থ হয়ে যায় মেয়েটা। অধীর আগ্রহে সবাই বসে আছে ফারহার জ্ঞান ফিরবে কখন। ওদিকে আহান একের পর এক বিয়ারের বোতল শেষ করে চলেছে। বেশ দামি ব্র্যান্ডের বিয়ার। সিগারেটও ধরাচ্ছে মাঝে মাঝে। ছেলেটা কখনোই এমন ছিল না। হঠাৎ করে কি হলো কে জানে। চোখের নিচে কালো দাগ পড়েছে। সারা রাত ঘুমায়নি নিশ্চয়ই। ফারহা জ্ঞান হারানোর পর ও নিজেই হসপিটাল পৌঁছে দেয়, কিন্তু সাথে সাথেই চলে আসে আবার। ফারহার বাবা খবর পেয়ে দ্রুত ছুটে আসেন। ফারহা চোখ পিটপিট করে তাকায়। নিজেকে হসপিটালে আবিষ্কার করে কিছুটা জ্ঞানহীন হয়ে যায়। মাথায় হাত দিয়ে আস্তে আস্তে উঠে হেলান দিয়ে বসে, মুন্নি হাতে হাত রেখে বলে, সরি ফারহাত, তোমাকে একা বাসায় রেখে যাওয়ার জন্য। আমার জন্যই তোমার এই অবস্থা। সরি বোন। মেয়েটা প্রায় কান্নাই করে দিল। আরে মুন্নি, ইটস ওকে। তোমার কোন দোষ নেই। এমনিতে তুমি তো ভ্যাকেশনে ছিলে তোমার আব্বুর সাথে। তাহলে এখানে সমস্যা নেই, আব্বুর সাথে এসেছেন। তোমার খবর পেয়ে আমরা সবাই ছুট লাগিয়েছি। কি অবস্থা এসস? সরি ফারহা, আমি আর কখনো তোমায় একা রেখে যাব না। আরে সমস্যা নেই। সবাই চলে গেলে একটু একা সময় পায় ফারহা। আনমনেই ভাবছে রাতের কাহিনীগুলো। হঠাৎ তার চারপাশ কেমন অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। আর জ্ঞান ফিরে ভোর সকালে। কিভাবে সে হসপিটালে এসেছে কিছুই জানে না। বিকালে ফারহাকে বাসায় আনা হয়। এখন অনেকটাই সুস্থ আছে ও। রান্নাঘরে আশরাফুল রান্না করছে। বেকুনিতে ফারহা বসে বসে আহানের কথা ভাবছে।
অতীতের কথা মনে হতেই কিছু দৃশ্য ভেসে উঠে চোখের সামনে। অতীত। ফারহা কলেজের ক্যাম্পাসে বসে আছে প্রীতির সাথে। ইদানিং মেয়েটাকে কে যেন ছোট ছোট চিরকুট আর চকলেট দিচ্ছে, কিন্তু কে দিচ্ছে, কেন দিচ্ছে সে জানে না। এটা নিয়ে খুবই চিন্তায় আছে মেয়েটা। আরে প্রীতি, দেখ না, কে এই চিরকুট দাদা যে সবসময় এমন চিরকুট সাথে চকলেট পাঠায়, বুঝে আসছে না কিছু। আরে আর হবে হয়তো তোর কোন আশি। বাদ দে না, তুই তো শুধু আশিরকেই লাইক করিস, তাই না? এটা তুই কিভাবে জানিস আমি কাকে লাইক করি কিনা? কেন ভুল বললাম? আশিরকে তোর ভালো লাগে না? ভালো লাগে একজন বিশ্বস্ত বন্ধুর মতো, আর ওইভাবে ভালো লাগে আমি কখন বললাম? বোঝা যায়, সব বোঝা যায়, চোখ দেখলেই মানুষের মনের কথা পড়া যায়। আমার চোখ দেখে কি পড়লি তুই? আর কি বুঝছিস? এটাই যে তুই আশিরকে অনেক অনেক পছন্দ করিস। ধুর, তুই শুধু সবসময় উল্টা পাল্টাই ভাববি। দুজনে এসব বলাবলি করে হাসছিল। তখনই একটা ছেলে এসে ফারহার সাথে কথা বলতে থাকে। নেহাদি হাই হ্যালো। ছেলেটা নাকি ফারহাকে কোথাও একটা দেখেছে, তাই কথা বলছে। মেয়েটাও হাসি মুখে কথা বলে। হঠাৎ করেই আয়ান প্রীতি বিয়ে করে ফেলে, বাসা থেকে কেউ মানবে না, তাই আশির আর ফারহাকে নিয়ে যায় সাথে করে। কারণ একটাই, ফারহা শান্তভাবে মিষ্টি করে বোঝাতে পারবে, আর আশির কঠোরভাবে সামলাতে পারবে সবটা। যাই হোক, এদের পরিবারকে অনেক কষ্টে মানায় দুজনে মিলে। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আশির ফারহাকে এগিয়ে দিয়ে যায়। বাসার নিচে দাঁড়িয়ে ফারহা ওকে বিদায় জানিয়ে চলে যেতে চায়, তখনই আশির হাতটা পিছন থেকে টেনে ধরে। ফারহা বিস্মিত হয়, পিছনে তাকায়। কি হয়েছে আশির? কিছু বলবে? একটা কথা ছিল বলার। হ্যাঁ বলো। শুভ জন্মদিন ফারুক। জানি এখন 11টাই বাজে, তাও সবার আগের উইশটা আমি নিজেই করতে চাই, তাই এখনই করে দিলাম। থ্যাংক ইউ আশির, তোমাকে ধন্যবাদ আমার জন্মদিন মনে রাখার জন্য। আর একটা কথা ছিল। হ্যাঁ বলো। এর আগে আমার হাতটা ছাড়ো, ব্যথা পাচ্ছি। আশির খেয়াল করে হাতটা অনেক শক্তি শেয়া করে ধরেছে, তাই দ্রুত ছেড়ে দেয়। তারপর আমদা আমদা করে বলতে থাকে, আচ্ছা তাহলে কথাটা কালকেই বলি, এখন চলে যাও, লেট হচ্ছে। আচ্ছা বলেই হাসি মুখে জায়গা অতিক্রম করে। আশির তাকিয়ে আছে। ছেলেটা তার শুষ্ক চুলগুলোর সাথে খেলা করছে হাত দিয়ে। ফারহা হাসতে হাসতে মনে আওড়াল, আমিও কালকে তোমায় একটা কথা বলতে চাই আশির। জন্মদিনের সবটা করেছে আশির, সারপ্রাইজ পার্টি। যদিও ফারহা আন্দাজ করতে পেরেছে আগেই। আবির ছেলেটাকে ফারহা ইনভাইট করেছে। সেদিনের পর থেকে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছিল এদের মধ্যে। কেক কাটার পর ফরহা সবার আগে আশিরকে কেক খাওয়ায়। প্রীতি আয়ান আসতে পারেনি। নিলয়, স্বর্ণা, আবির এরা এসেছে। এতদিনে আবিরের সাথে সবারই কথাবার্তা হয়ে ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। আশির ছেলেটা আগে থেকেই গম্ভীর প্রকৃতি, তাই আবিরের সাথে কোন কথাই বলেনি। ফারহা যখন সবার সাথে কথা বলছিল, তখন হঠাৎ করেই আবির সবার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে ফেলে, ফারহা আই লাভ ইউ। আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি। যখন তোমায় প্রথম দিন বাস স্টপে দেখি, পরে জানতে পারি আমরা সেম কলেজেরই, তাই তোমার খোঁজ নিয়ে তোমার সাথে কথা বলার চেষ্টা করি। আর সত্যি বলতে, তোমার সাথে কথা বলার পর আমি আরো পছন্দ করে ফেলেছি তোমায়। আই রিয়েলি লাভ ইউ। ফারহার মনে হয় এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছে সে। নতুবা এই ছেলে তাকে কেন এইভাবে সবার সামনে প্রপোজ করবে? তার সাথে হাসি মুখে দু একটা কথা কি বলল, ডিরেক্ট প্রপোজ করে ফেলল। ফারহা যেন জ্ঞান হারাবে এমন অবস্থা। আশির কোথায় যেন গিয়েছে। এসে দেখে এই দৃশ্য। তার হাতে থাকা এক গুচ্ছ টকটকে লাল গোলাপ পড়ে যায় মেঝেতে। এই দৃশ্য দেখতে হবে তার আগে জানা ছিল না আশিরের চোয়াল শক্ত হচ্ছে। রাগে চোখ রক্তিম হয়ে যাচ্ছে। কপাল বেয়ে ঘামের আবির্ভাব হচ্ছে। ফারহা কিছু করবে এর আগেই আশির আবিরের কলার ধরে বাইরে নিয়ে যেতে থাকে।
ভেতরের সবাই চমকে যায়। ফারহা দৌড়ে বাইরে যায়। আশির ধুম আবিরকে মারধর করছে। নাকে মুখে কিল ঘুষি দিয়ে রক্ত বের করে ফেলছে। ফারহা ভয় পেয়ে যায়। কেউ সামলাতে পারছে না আশিরকে। নিলয় আসলে তাকে ধাক্কা দিয়ে দেয়। ফারহা এই রাগের কারণ বুঝে উঠতে পারছে না, আবিরের অবস্থা খারাপ যাচ্ছে। আর একটু হলে মারা পড়বে। আশির, এগুলা কি করছো তুমি? ছেলেটা মারা যাবে তো, থামো এবার। আশির, প্লিজ থামো। এক প্রকার চিল্লিয়ে কথাটা বলে ফারহা আশির থামছেই না। ফারহা যায় তাকে আটকাতে, বিপরীতে এসে নিজেই আঘাত পেয়ে আসে। কপাল কেটে যায়। রক্ত বের হচ্ছে। আশির এবার থামে। কিন্তু আবিরের জীবন শেষ বলাই চলে। ফারহা আশিরকে ইগনোর করে তাড়াতাড়ি আবিরকে হসপিটালে নিয়ে যায়। ফারহার শুভ্র ড্রেসটা আবিরের রতে লাল হয়ে আছে। ভয়ে সে কাঁপছে। আবিরের মা বাবা নেই, একবার শুনেছিল। আন্টি আছেন একজন, তাকেই খবর দেওয়া হয়। অনেকক্ষণ যাবৎ পর ডাক্তার মন গোমরা করে বের হয়। সবাই আগ্রহ নিয়ে সামনে আগায়। আসলে ব্যাপারটা অনেক গুরুতর, জটিল হয়ে গেছে। তাই কিছু বলতে পারছি না এখনো। সরি। ডাক্তার চলে যায়। আবিরের আন্টি কান্না করতে থাকে। ফারহা অনেক বোঝাতে থাকে, সান্ত্বনা দেয়, ব্যাপারটা তো আসলে তার জন্যই হয়েছে। যদি না ছেলেটা প্রপোজ করতো এত সব হতো না। তুমি এটা কেন করলে আশির? ছেলেটার এই অবস্থা কেন করেছো? বলো। শেষ কথাটা যেন একটু জোরেই বলে ফারহা। আশির নিস্তব্ধ। পরিবেশ সাথে সায় জানাচ্ছে। ফারহার রাগে চোয়াল শক্ত হয়ে আছে। মেয়েটাকে ভীষণ ভয়ঙ্কর লাগছে এই রূপে। সুঠাম দেহে ছেলেটা নিরুত্তরে দাঁড়িয়ে আছে, নিস্তব্ধ হয়ে। ফারহার রাগ হলো। তুমি এসব কেন করেছো আশির? উত্তর দিচ্ছ না কেন? কি বলবো আমি? তুমি নিজেই জানো আমি কেন এসব করেছি। মানে? আমি জানি মানে। আবির আমাকে প্রপোজ করেছে বলে তুমি এসব করেছো, এটাই তো? হ্যাঁ, কারণ আমি চাই না তোমায় অন্য কেউ ভালোবাসুক। অন্য কেউ তোমার হোক। অন্য কেউ তোমাকে দেখুক। আর এসবের কারণ কি? কোজ, আই লাভ ইউ ফারহা। আই রিয়েলি লাভ ইউ। সত্যি বলছি, আমি তোমায় অনেক ভালোবাসি। ফারহা যেন নিস্তেজ হয়ে গেল। আশির এইমাত্র কি বলল ওকে ভালোবাসে? তুমি জানো এই পৃথিবীতে আমার মায়ের পর আমি আর কাউকেই এতটা ভালোবাসিনি। কাউকেই না। আর তোমাকে ভালো না বাসার কি কোন কারণ আছে বলো? তোমার ওই হাসি এতটা মুগ্ধ করে আমায়। তোমার ওই অধর যুগল এতটা আকৃষ্ট করে আমায়। তোমার কথা বলার ধরন এতটা সুন্দর, মুগ্ধনীয়, সবাইকে কত খেয়াল রাখো। এত সবাইকে পাগল হবে না বলো? একটা মেয়ে এতটা মায়াবতী কিভাবে হয় আমার জানা নেই। কিন্তু সত্যি কথা ফারহা, তুমি অনেক মায়াবতী। ভালোবাসি ফারু। সত্যি কথা, অনেক ভালোবাসি মেয়ে। পাগল হয়ে গেছিলাম তখন, তাই এসব করে ফেলেছি। ফারহা নিস্তব্ধতা বজায় রাখে বেশ কিছুক্ষণ। তাই বলে একটা মানুষকে এইভাবে আঘাত করা উচিত হয়নি আশির। এমনিতেও আমি ওকে রিজেক্ট করে দিতাম। এসবের কোন দরকারই ছিল না। জানো তুমি আবিরের কি অবস্থা? ওর মা বাবা নেই, আছে একটা আন্টি, সেও একা হয়ে যাবে ওর কিছু হলে। কেন করলে এমনটা? কান্না করতে থাকে মেয়েটা। আশির বুকে জড়িয়ে ধরে। ছাড়ো আমায়, ছাড়ো। তুমি কাজটা ভালো করো না আশির। যদি ওর কিছু হয়ে যায় তাহলে আই প্রমিস জীবনেও তোমায় মাফ করব না আমি। ফারহা, কুল ডাউন। আমি রাগের মাথায় এটা করেছি সত্যি, তখন আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল তাই। যাই হোক, তুমি অপরাধ করেছো। শাস্তি পেতেই হবে, যেভাবেই হোক। এই মুহূর্তেই কল বেজে ওঠে ফারহার। রিসিভ করে জানতে পারে আবির আর নেই। সে মারা গেছে। যা শুনে কান থেকে তার ফোনটা পড়ে যায়। চোখ দিয়ে অনবরত অশ্রু বেয়ে যাচ্ছে। তার জন্য একটা ছেলের মৃত্যু হলো আজ। সে কখনোই নিজেকে মাফ করতে পারবে না। সারা জীবন এই বোঝা বেয়ে বেড়াতে হবে।
যা অনেক যন্ত্রণাদায়ক হতে চলেছে। আপনি একজন খুনি মিস্টার আশির। আপনি একজন খুনি। কখনোই আপনাকে মাফ করব না আমি। এই ফারহা কখনোই আপনার হবে না। আমার জন্যই করেছেন না এমনটা। তাহলে এবার শুনে রাখুন, আমি ফারহা কখনোই এক খুনির হব না। ভালো থাকবেন। কখনোই আমাদের এই দেখা আর না হোক। বর্তমান। সুস্থ হওয়ার পর আজকেই প্রথম ফারহা ভার্সিটি আসে। অনেকদিন না আশায় দ্বিধায় ভুগছিল। তারপর এসেই পড়ে। কেমন আছো ফারহা? শরীর ঠিক আছে তো এখন? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ একদম সুস্থ আছি। আসলে আমি ব্যস্ত থাকায় যেতে পারিনি। অনেক কাজ ছিল গো যেন। আরে সমস্যা নেই। কথা বলতে বলতে দুজনেই ক্লাসে যায়। ফারহা দ্বিধা নিয়ে ক্লাসে প্রবেশ করে। মনের কোণে আশিরের জন্য ভয় হচ্ছে। সেদিন ছেলেটার বিহেভিয়ার পাগলের মতো ছিল। অস্বাভাবিক যা। হঠাৎ করে ক্লাসে সিনিয়র একটা ছেলে আসে। ফার্স্ট ইয়ারের ফারহা শেখকে। সবকিছু কেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়। ফারহার মনে ধক করে উঠে। সে ভয়ে ভয়ে দাঁড়িয়ে আমদা আমদা করে বলে, আমি ফারহা শেখ। প্রিন্সিপাল তোমায় ডাকে। তার কেবিনে যেতে বলেছে। তাড়াতাড়ি। ফারহা একবার ফারিহার দিকে তাকায়, তারপর মনের মধ্যে অজানা আশা এক ভয়কে জয় করে চলে যায়। ফারিহা কিছু একটা ভাবছে। স্যার, মে আই কামিং? ইয়েস কামিং। স্যার ডেকেছিলেন আমায়? ও আচ্ছা, তাহলে তুমি সাইদের মেয়ে ফারহা শেখ? জি স্যার। আশরাফুল উঠে পড়ে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে ফারহাকে পিছন করে বলে, তুমি তাহলে আহানের কলেজের সেই মেয়ে বন্ধুটা যার জন্য সে এত কিছু করলো? ফারহা কিন্তু উত্তর দেয় না। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তখন অবশ্য আমি দেশে ছিলাম না। না হয় আমার ছেলেটার এত কিছু হতো না। দেশে এসে দেখি আমার ছেলে, একমাত্র ছেলেটার কি বেহাল অবস্থা। যেন মেয়ে সে মরতে মরতে বেঁচে গেছে। তারপর আমি কলেজ শেষে আহানকে আমার এই ভার্সিটিতে নিয়ে আসি। এখানে সবাই কিন্তু আহান নামে কাউকে চিনে না, সবাই চিনে আশির নামের একটা ছেলেকে। কারণ কি জানো? কারণ সে নতুন একটা জীবন চেয়েছিল। নতুন একটা জীবন। কিন্তু নতুন এই জীবনে যে এত সব যন্ত্রণা থাকবে আমার জানা ছিল না। ভাবছো হয়তো তোমায় আমি চিনি কিভাবে। আসলে আহান এখন হসপিটালে অ্যাডমিট, সে অনেক অসুস্থ। তুমি চলে যাওয়ার পর তার লাইফে আর কিছুই থাকে না। সবকিছু জানতে আমার খুব বেশি কষ্ট হয়নি। তোমাদের ওই বন্ধু আয়ান আছে না, ও বলেছে সবকিছু। আমার ছেলেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা প্রহর ভেঙে যেতে দেখেছি, কষ্ট পেতে দেখেছি। কিন্তু আমি কিছুই করতে পারিনি। মদ, ড্রাগস, সিগারেট, এমন কোন নেশাবাদ নেই সে খায়নি। এখন দেখো না কি অবস্থা, ওর কিডনিতে সমস্যা হয়ে গেল। ফুসফুস নষ্ট হওয়ার উপক্রম। ফুসফুসে সিওপিডি রোগ হয়েছে তার। বাঁচে না মরে আল্লাহ ভালো জানেন। ওর মা চলে যাওয়ার পর ছেলেটা একদম একা হয়ে গেছিল। তারপর থেকেই এমন গম্ভীর প্রকৃতি হয়ে যায়। তোমার কথা প্রায় শুনতাম ওর মুখে, কিন্তু কখনো দেখা হয়নি তোমায়। ছেলেটা আমার হসপিটালে জীবন যুদ্ধে লড়ছে। কথাটা বলে আশরাফুল কার্নিশ বেয়ে আসা নোনা জলটা মুছে নেয়। ফারহা এখনো নিস্তব্ধ। কি বলবে তার মস্তিষ্কে আসছে না। আশিরের অবস্থা শুনে মস্তিষ্কে যুদ্ধ লেগেছে তাকে একবার দেখার জন্য। অশ্রুসিক্ত হয়ে আছে নয়নজোড়া। আশরাফুল ঘুরে তাকায়। এখন হয়তো তুমি ওকে বাঁচাবে, নয়তো তার অবস্থায় তাকে রেখে তুমি চলে যাবে। এটার মানে কি? মানেটা সহজ, হয়তো তার জীবনে আবার ফিরে আসো পুরনো সবকিছু ভুলে। নয়তো এই শহরেই ভার্সিটি আহানের জীবন থেকে দূরে সরে যাও। আমার ছেলেটা তোমার জন্যই কষ্ট পাচ্ছে এত। এখন ডিসিশন তোমার হাতে। ফারহা ভাবুক হয়ে যায়। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। চোখের সামনে ভেসে আসে সেদিনের কল্পনা। ছেলেটার মৃত্যুর জন্য এখনো নিজেকে দায়ী করে মেয়েটা।
কিন্তু আহানকে সে ভালোবাসে। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা প্রহর ছিল অসংখ্য সুন্দরতম অনুভূতি। ভালোবাসে বিধায় এতটা যন্ত্রণা সে অনুভব করেছে, হয়তো তা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। আর একটা কথা যা তুমি জানো না, যেটা তোমার জানা অনেক দরকার। তখনই একটা কল বেজে ওঠে। আশরাফুল রিসিভ করে। মুখশ্রীটার সাথে সাথে রং পরিবর্তন করে ফেলে, চিন্তিত হয়ে যায়। ফারহা কিছু বলার আগেই আশরাফুল চলে যায়। যাওয়ার আগে হসপিটালের অ্যাড্রেস দিয়ে যায়। ফারহা তখনও দাঁড়িয়ে আছে, সবকিছু মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছে। হসপিটালে আহানের অবস্থা খারাপ হচ্ছে, অক্সিজেন দেওয়া হয় তাকে। ফারহা ঠিকানা মোতাবেক চলে আসে। কেবিনে চোখ রাখতেই আহানের ফেকাসে মুখশ্রীটা চোখে পড়ে। কি অবস্থা ছেলেটার! খারাপ লাগলো ফারহার। দরজা ঠেলে ভেতরে ঢুকে আশরাফুল অশ্রুসিক্ত চোখ নিয়ে পিছনে তাকায়। ফারহাকে দেখে সে অবাক হয়নি, কারণ সে জানতো ফারহা আসবেই। আশরাফুল বেরিয়ে যায়। ফারহা পাশে বসে, চোখজোড়া তার ননাজলে টইটম্বুর হয়ে আছে। কখন না জানি বেয়ে পড়ে আহান কথা বলে না, শুধুই তাকিয়ে মুচকি হাসে। আহান, ছয় আমার জন্য তোমার এই অবস্থা। ছয় কেন বলছো? অপরাধ আমারই ছিল। আমার জন্য একটা ছেলে মারা গেছে, এটা তো একটা বড় ধরনের অপরাধ, তাই না? তাই নিজেকে সেই অপরাধের শাস্তি দিলাম একটু। আমি জানি ওই দিন কি হয়েছিল। আমাকে সব আয়ান বলেছে। সরি তোমায় ভুল বুঝার জন্য। মাফ করো আমায় প্লিজ। সেসব কথা বলে লাভ কি? তুমি ভুল বুঝেছো আমায়। জানো ওই ছেলেটা আমার জন্য মরেনি। ওর একটা অসুখ ছিল, এমনিতেই মারা যেত। আর যখন ওর আন্টি কোন কমপ্লেইন করেনি পুলিশের কাছে, তখন একটু ভাবায় ব্যাপারটা। আর খোঁজ নিয়ে আসল কাহিনী জানতে পারি। যাক, বাদ দাও এসব। তুমি কখনোই আমাকে ভালোবাসোনি। আহান প্লিজ, তুমি তো অন্তত জানতে আমি তোমায় পছন্দ করি। কখনো কি বুঝুনি আমায় যে আমি তোমায় ভালোবাসি? না হয় এত ক্লোজ কেন হতাম তোমার সাথে? আর ওই দিন আমি নিজেও অবাক যে তুমিও আমায় পছন্দ করো, ভালোবাসো। ইচ্ছা করছিল তখনই জড়িয়ে ধরি, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আর ওই দিন আমিও আমার ফিলিংস কনফেস করতাম। তোমাকে আসলেই ভালোবাসতাম অনেক। আহান অবাক হয়, মেয়েরা সত্যি তাকে পছন্দ করত। তাহলে কেন বলেনি এতদিন? বললে কি খুব বড় অপরাধ হয়ে যেত? এত কিছু তো আর হতো না, তার কাছে সময় নেই। সে জানে তার অবস্থা এখন খুবই খারাপ। বাঁচবে না, এটাই স্বাভাবিক। ফারহার চোখ জোড়া থেকে নোনা জল বেয়ে পড়ে। ভালোবাসার মানুষটাকে ছাড়া এতদিন অবশ্য ভালো কাটেনি তার। সে সুন্দর একটা জীবন চেয়েছিল, কিন্তু সেটা এমন বিষাক্ত কেন হলো? ফারুক, তোমার ওই মায়াবী চোখের নোনা জল আমার সহ্য হয় না। মায়াবতী তুমি, তোমার চোখে পানি মানায় না। আহান প্লিজ, সরি, আমায় মাফ করে দাও। এতদিন খুব কষ্টে কাটিয়েছি। জানো আমি তোমায় ভালোবাসি, তাহলে কেন এসব করলে? যত কিছুই হোক আমি তোমারই থাকতাম। আমি কখনোই কাউকে ভালোবাসিনি তোমাকে ছাড়া। এখন আমাকে ছেড়ে তুমি চলে যাবে। আমি কিভাবে থাকবো তোমায় ছাড়া? ফারহা শক্ত করে আহানের হাত ধরে আছে। চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। এ যেন কত শত বছর ধরে আটকে রাখা সেই অশ্রু, যা সে কখনোই ঝরাতে পারেনি। প্রিয় ফারুক, মৃত্যু আমার জন্য নির্ধারিত, কিন্তু আমি মরতে চাই না। তোমার ভালোবাসা আমায় মৃত্যু পর্যন্ত নিয়ে গেল, তুমি আমার বিষাক্ত আবেগ। তোমায় আমি কখনোই ভুলব না। ভালো থেকো আমার না হওয়া সুন্দর হাসির অধিকারিণী। বলেই আহান ফারহার গালে হাত রাখে। আস্তে করে চোখ বন্ধ হয়ে যায়। ফারহা কিছু বুঝে উঠতে পারে না, চিল্লিয়ে ওঠে। আশরাফুল দৌড়ে আসে। এ যেন আহানের জীবনের শেষ নিঃশ্বাস ছিল। মুগ্ধ মনে শুভ্র নীল আকাশের বুকে উড়ে বেড়াচ্ছে শত শত পাখির দোল। সমুদ্রের ঢেউরা সব আনন্দময় হয়ে ভেসে আসছে।
এ যেন এক মুগ্ধময় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য। রাস্তা জুড়ে ফুলের মেলা, চারপাশে শুভ্র গোলাপি রঙের চেরি ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে। কি মনোরম মুগ্ধময় দৃশ্য! কানাডার এই চেরি ব্লসমের সুন্দর দৃশ্যটা দেখতে ফারহার অনেক ভালো লাগে। সে যতবার এই রাস্তা দিয়ে যায় একটা করে হলেও ফুল সাথে নিয়ে যায়, এবারও ব্যতিক্রম হলো না। গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা শুভ্র গোলাপি রঙের চেরি ফুলগুলো তার নরম তুলতুলে হাতে তুলে নেয়। গাড়ির ভেতর থাকা সুঠাম দেহের সুদর্শন পুরুষরা বলে উঠে, সব সময় তুমি এমন বাচ্চামো করো ফারহা। তাড়াতাড়ি এসো তো, আমাদের লেট হচ্ছে। আরে দাঁড়াও না, দেখো না কি সুন্দর এই চেরি ব্লসমগুলো। ইচ্ছা করে এদের সাথেই সারাদিন থাকি। তাহলে থাকো এদের সাথেই, আমি যাচ্ছি। হ্যাঁ, ফারহা চিল্লিয়ে উঠে। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। উঠেই সাথের পুরুষটিকে অহরহ কথা শোনাতে থাকে, উত্তরে পুরুষটি শুধুই হাসে। তার বউয়ের এই বাচ্চামোগুলো তার বেশ ভালো লাগে। নিজেদের একটা ছেলেও আছে, সে হয়তো এত বাচ্চামি করে না যতটা তার মা করে। এসব ভাবতেই পুরুষটির অদর জুড়ে হাসির দেখা মিলে। ক্ষণিককাল পর স্বীয় জায়গায় গিয়ে পৌঁছয় ওরা। মাম্মা, পাপ্পা এত দেরি করলে কেন? ছোট বাচ্চাটা দৌড়ে এসে কথাটা বলে। ফারহা নিচে হাঁটু গেড়ে বসে তার ছেলের মুখে হাত রেখে বলে, সরি বাবা। মা আবার আজকে লেট করে ফেললো, তাই না? নেক্সট টাইম আর এমন হবে না ওকে। ছোট বাচ্চাটা মায়ের বুঝো মেনে জড়িয়ে ধরে হাসি মুখে। পাশের পুরুষরা হাসছে এসব দেখে। কালো কোট পরা একজন লোক এগিয়ে আসতে থাকে। ব্লেজারটা হাতে ঝুলানো, চুলগুলো খুবই পরিপাটি করা। হাই ব্রো, কি অবস্থা? এই তো গুড। আর ফারহা, তোমার কি অবস্থা? এই তো আহান, ভালোই। তোমার কি অবস্থা? আঙ্কেল আন্টি কেমন আছেন? হ্যাঁ, সবাই গুড। আর তোমার এই ছেলে কাউকে খারাপ থাকতে দিবে নাকি? যা করে সারাক্ষণ শুধু দুষ্টামি আর দুষ্টামি। মা বাবা তো কান্না করছে চলে যাওয়ায়। আহারে, আঙ্কেল আন্টিকে বলো জোয়ান আবার আসবে। আর কাজের চাপ পড়লে তো এমনিতেই চলে আসবেও। একা একা একদমই থাকতে চায় না। যাই হোক, থ্যাংক ইউ আহান এতটা খেয়াল রাখার জন্য জোয়ানকে। থ্যাঙ্কস এর কিছুই নেই। ও তো আমার ছেলের মতোই, অনেক ভালোবাসি ওকে। সবসময় খেয়াল রাখার চেষ্টা করব। আর জোয়ান, এবার তো চলে যাচ্ছিস আমাকে না হারিয়ে। আরেকবার আসলে কিন্তু আমাকে হারাতে হবে। জোয়ান ছেলেটা আহানের সাথে হাত মেলায়। দুজনের ভালোই বন্ডিং আছে, বোঝাই যাচ্ছে জোয়ান আহানকে একটু বেশি পছন্দ করে। ওকে ব্রাদার, এখন আমরা আসি। ভালো থেকো। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার। একে অপরকে বিদায় জানিয়ে সবাই জায়গা ত্যাগ করে। গাড়িতে বসে জোয়ান তার বাবার সাথে অজস্র কথা বলতে ব্যস্ত। কি করেছে এতদিন এসবই বলছে, কাজের চাপে বাইরে গেলে এদের কাছে রেখে যায় ওকে। আহানোর খুব ভালো একটা বন্ধু, বন্ধু কমে আপন ভাই বেশি। ফারহা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। সময়ের সাথে সাথে 7টা বছর চলে যায়। আগের মতো এখন আর যুবতী নেই মেয়েটা। বয়সের ছাপ দেখা যায় মুখশ্রীতে, চোখের সামনে ভেসে আসে কিছু বিরাময় স্মৃতি। চোখের কোণায় অশ্রু জমে যায়। বুড়ো আঙ্গুল দিয়ে মুছে মুচকি হেসে ফেলে। পাশের পুরুষটি চোখের ইশারায় প্রশ্ন করে, কি হয়েছে? ফারহা মাথা নেড়ে উত্তর দেয়, কিছু হয়নি। আধার রাতের কালো জোছনায় ফারহাকে কালো শাড়িতে একদম আধারের রাজকন্যা মনে হচ্ছে। আরশির সামনে বসে নিজেকে পরিপাটি করতে ব্যস্ত মেয়েটা পিছন থেকে তার প্রিয় পুরুষ দাঁড়িয়ে তাকে এক পলকে দেখতে থাকে। পুরুষটির গা উন্মুক্ত, চুলগুলো অগোছালো, ভিজে লেপ্টে আছে তার কপাল জুড়ে। ফারহা থমকে যায়, এক পলকহীনভাবে তাকিয়ে থাকে পুরুষটির দিকে। এ চাওয়া যেন কবু না শেষ হয়। এইভাবে তাকিয়ে থাকলে আমি নিজেই লজ্জায় মরে যাব। মুচকি হেসে পুরুষটি বলে। ফারহা লজ্জা পায়, নিচে তাকায়। গাল দুটো রক্তিম হয়ে যায় মুহূর্তেই। আজকে মনে হয় মেকআপটা একটু বেশি করে ফেলেছো। গাল এত লাল দেখা যাচ্ছে কেন? বলেই পুরুষটি জায়গা ত্যাগ করে। ফারহা তাকিয়ে দেখে ঠিকই তার গাল টকটকে লাল হয়ে আছে। পুরুষটি সুদূরে দাঁড়িয়ে হাসতে থাকে আপন মনেই। প্রিয়তমা স্ত্রীকে জ্বালাতে তার ভালোই লাগে।
তো মিস্টার আশু, কেমন লাগছে আমায়? আরে বাহ মিস্টার আশু, নামটা অনেকদিন পর বললেন না প্রিয়তমা। সে যাই হোক, বলেন কেমন লাগছে আমায়? কখনো কি খারাপ লাগে আমার ফারুকে? সবসময়ের মতো সুন্দরী আমার ফারু। বাহ ফারু নামটাও অনেকদিন পর বললেন দেখছি। কিন্তু তুমি তো আমার ফারুই থাকবে অলওয়েজ। এই নামে ডাকলেও না ডাকলেও। বেলকনি দিয়ে মৃদুমন্দ হাওয়া আসছে, শীতল করে দিচ্ছে পরস্পরকে। ফারহার কোমল শুভ্র কোমরটা উন্মুক্ত, চুলগুলো ছাড়া ছিল বিধায় অগোছালো হয়ে উড়াউড়ি করছে। আশির পুরুষরা এখন বেশি সুদর্শন হয়ে গেছে। একটা সময় মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরে। অবস্থা এমন ছিল যে আজকের এই আশির থাকবে বলে কেউ ধারণা করেনি। সুস্থ হওয়ার পরই ফারহাকে বিয়ে করে কানাডা শিফট হয়ে যায়, এখানেই তাদের ছেলে জোয়ান জন্মগ্রহণ করে। খুবই সুখী পরিবার তার এখন। ফারহা এখন ম্যাচুয়ার একজন সাংসারিক মেয়ে। আশির ব্যস্ততাপূর্ণ সফল বিজনেসম্যান। ফারহাও আশিরের সাথেই কাজ করে। ফারহা আশিরের কাছে আসে, তার পাশে বসে। কাজল চোখের চাহনিটা আশিরের হৃদয়ে লাগে। ওহে হরিণী চোখের সুন্দরী রমণী, তুমি কি জানো, তুমি যে অসম্ভব মায়াবতী। ফারহা হাসে, যে হাসিতে ছিল একরাশ মুগ্ধতা। আশির মুগ্ধ মনে তাকিয়ে সেই হাসি দেখে শান্তি অনুভব করে। আমার ক্ষুদ্র এই জীবনে আপনি এক বিশাল পাওয়া মিস্টার আশু। আমার ক্ষুদ্র জীবনে আপনি শ্রেষ্ঠ পাওয়া আমার বাচ্চার মা। ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। বিষণ্ণতার এই রাতে আপনি আমার বিষাক্ত আবেগ প্রিয়। সমাপ্ত।